গণভবন কেন্দ্রিক সামরিক বাহিনী কি জি পরিমাণ টাকার বিনিময়ে কি পরিমাণ বিশ্বাসঘাতকতা করেছে। আমেরিকানদেরও নতুন নতুন নিউজ বেরোচ্ছে তারা কত হাজার কোটি টাকা এখানে খরচ করেছে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। সব জায়গায় নাম আসতেছে, মিলিটারির নাম আসছে। আপনাদের বারবার বলে পোস্ট দিয়েছি, আমি তো পোস্ট দিয়েছি এবং এটা 1 মিলিয়ন ভিউ হয়েছে, মানে প্রায় মিলিয়নের কাছাকাছি চলে গেছে, এখনো ওটা মিলিয়ন হয় নাই, কাছাকাছি। আমি বলেছি তো ওয়াকার কত টাকায় কি সুবিধা নিয়ে বিক্রি হয়েছে আমরা তো কোনোদিনই জানবো না। লিখেছি তো আমি, সম্ভবত এটা 7-8 লাখ 7-8 লাখ লোকে দেখেছে। ওই লেখা লেখা ভিডিও না, লেখা লেখা আমার লেখাতে, একটা লেখাতে 1 মিলিয়ন হয়েছে, 1 মিলিয়ন প্লাস হয়ে গেছে। এটাও বোধহয় 7-8 লাখ হয়ে গেছে। যে কথাটা এখন আমি বলি, ওয়াকের কথা তো আমি লিখেছি যে সে কি সুবিধা নিয়েছে আমাদের জানতে হবে, কিন্তু আমরা সেটা কোনোদিনই জানতে পারবো না কত টাকার বিনিময়ে। আপনি দেখেন ভেনেজুয়েলাতে 600 কোটি টাকা দিয়ে কিনে ফেলা হলো, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে চলে গেল, ওইখানেও সেনাবাহিনী। আর এটা তো আরো বাংলাদেশের সেনা, এটা তো সস্তায় কেনার কথা। তো সস্তায় কিনে অনেক টাকা, টাকার খেলা। আমি বলি তো, আমি বারবার বলেছি, আমার এই কথার সাথে একমত হয় না অনেকে, লিখে আদর্শ, আর কিসের আদর্শ? টাকার কাছে কিছুই কুলায় না। মানে বলছি না যে আদর্শ কিছু না, কিন্তু অনেক সময় আদর্শ ফেল করে টাকার কাছে। টাকার বিনিময়ে ওয়াকারকে তো ওয়াকার বানাইলো জননেত্রী শেখ হাসিনা, কিন্তু তার আরো সুযোগ সুবিধার কারণে সে বিক্রি হয়ে গেল। সে ওইখানে, আমার মনে হয় সে বোধহয় প্রধানমন্ত্রী হতে চেয়েছিল বা দেশের প্রেসিডেন্ট হতে চাইছিল, হয়তো এই খবর, এটা আমার অনুমান, এটা আমি কোনো যুক্তিবাদ, এটা অনুমান হতে পারে, তার মনে একটা খায়েশ ছিল তিনি একদিন দেশের প্রেসিডেন্ট হয়ে যাবেন, হয়তো আমেরিকা তাকে এই আশ্বাস হয়তো দিয়েছিল, তার জন্য তিনি এত রিস্ক নিয়েছেন, শুধু টাকা না। আমি বলেছি তো, বাংলাদেশে মোল্লা, বাংলাদেশে যত আকাম কুকাম দেখবেন তার পিছনে মোল্লা মিলিটারি হাত আপনি পাবেনি। এটা বলার কারণে অনেক আওয়ামী লীগের লোক আমরা খেপে, মিলিটারি বাংলাদেশে যত বড় বড় কাম ঘটেছে সব মিলিটারি করেছে। বঙ্গবন্ধুকে কারা হত্যা করেছে? মিলিটারি। খোদ মিলিটারির আমারে জন্ম নেওয়া জিয়াউর রহমান যে দল বানাইছে তারা মারছে কারা? মিলিটারি। 2007-8 তারেক রহমান আজকের মুস্তফা প্রধানমন্ত্রী মাজার হাড্ডি ভাঙছে কারা? মিলিটারি। করছে কিনা? এটা তো শেখ হাসিনা করেনি। কোথায় মিলিটারি নাই? 2024-এ তারেক রহমান তো বলেই দিয়েছে যে বিপ্লবে অভ্যুত্থানে মিলিটারি ছিল, বলছে না? এই সন্ত্রাসী আন্দোলনে মিলিটারি ছিল না? মিলিটারিরা কি করছে? একদিকে তারেক রহমানকে বলছে আসেন, আমরা চিন্তা করেন না। জামাতকে বলছে মাঠে নামবা, গুলি করবো না। শেখ হাসিনাকে বলেছে যে তোমরা, আপনারা চিন্তা করেন না, মে হুনা। ওয়াকার শেখ হাসিনাকে বলছে মে হুনা। মোল্লার মিলিটারি কোনোদিনই আওয়ামী লীগের বন্ধু হইতে পারে না। কতবার বলবো আর আমি, কোনোদিনই বাংলাদেশে আর বর্তমানে মিলিটারি মধ্যে হিজবুত তাহরিরে গিজ গিজ করে, সালাফিতে গিজ গিজ করে। মিলিটারিরা কবে মসজিদে বিয়ে করতো আপনি কি জানেন? সকল মিলিটারি এখন মসজিদে বিয়ে করে। আর সিমটম বুঝেন? সবগুলোই জঙ্গিবাদী সালাফি। মিলিটারি মেয়ে কেন মসজিদে বিয়ে করবে? কেন কেন আর জায়গা নাই কাবিন নামা করার? আর কোনো জায়গা নাই? বাংলাদেশের সব অফিসার দেখুন মসজিদে যাই বিয়ে করে। এটা সিমটম বুঝেন? এই জন্যই সেনাপ্রধান ওয়াকার বলছিল আমিরে জামাত, জামাতের আমির বলে নাই। আচ্ছা, আপনি কবে বলছেন আমিরে জামাত? আমরা বলি জামাতের আমির, তাই না? আপনিও বলেন তাই ম্যাক্সিমাম। আমিরে জামাত কারা বলে? যারা জামাতি মাইন্ডসেট বা সেটা মেনে নিয়েছে। তাছাড়া তো সম্ভব না। আমিরে জামাত এই শব্দটা কে বলবে? যেমন বঙ্গবন্ধু এই শব্দটা তো আওয়ামী লীগ পন্থী বা মুক্তিযুদ্ধ পক্ষ নাহলে বলবে না। জননেত্রী শেখ হাসিনা সে আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা হলে বলবে না। তো এমনি আমিরে জামাত কারা বলে? যারা আসলেই জামাতের আমিরের নেতৃত্ব মেনে নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে এখন হিজবুত তাহরির, আমি কতবার আওয়ামী লীগ থাকতে পোস্ট দিতাম, কমলাপুর উত্তরা মিরপুর আর এরকম বিভিন্ন জায়গায়, গাজীপুর, ডাউস, সবচেয়ে বড় 4টে পোস্টারের সমান পোস্টার, হলুদ কালো। হিজবুত তাহরিরের পোস্টার কিভাবে লাগাইতো? এই পোস্টার লাগাইতে 4 জন লোক লাগে। কেউ কোনোদিন অ্যারেস্ট করে নাই হিজবুত তাহরিরের পোস্টার লাগাইতে। আওয়ামী লীগের লোকাল আওয়ামী লীগের অফিসের সামনে পোস্টার লাগাইতো, ক্যান্টনমেন্টের সামনে দেয়ালে পোস্টার লাগিয়ে আসতো, গ্রেপ্তার হইতো না কেন? কারণ আর্মির ভিতরে তো এই জঙ্গিবাদীরা আছে। বাংলাদেশের আর্মিরা ব্যান হয়ে যাবে একদিন, আপনি নিশ্চিত থাকেন। খুব শীঘ্রই ধরা পড়বে যে এর ভিতরে জঙ্গিবাদীরা আছে। এই মোল্লা আর মিলিটারি, আর যারা মোল্লারে খুব পেয়ার একে, এটা বলে আরো রাগ করে। আমার বলে ভাই এটা একটু আস্তে বলেন, আস্তে। মোল্লাদের সাথে আস্তে কথা বললে আওয়ামী লীগের কপালে এরকমই লাগবে। মোল্লারা হইলো শক্তের ভক্ত, নরমের জম। আর 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 সেনাবাহিনী হলেও খালি মিশন বন্ধ করে দিবেন, দেখবেন আর সব ঠান্ডা হয়ে যাবো। সবগুলোই তখন তখন মনে করেন যে ঘোড়া থেকে তখন পাড়া হয়ে যাবো, ভেড়া হয়ে যাবো। এই প্রচার আওয়ামী লীগের লোকজন বা এই দেশে মানবাধিকার সংস্থারা করে না। এই বাংলাদেশের যত সমস্যা সৃষ্টি করে সব মোল্লার মিলিটারি, সবকিছুর বিহাইন্ডেও তারা।
ইন ফ্রন্টেও তারা, সব সামনে পিছনে তারাই থাকে, অলওয়েজ তারা থাকে। কোনোদিনই বাংলাদেশের এরা পক্ষে থাকতে পারে না, ছিল না, এরা বাংলাদেশেরই পক্ষে না। এরা আওয়ামী লীগের পক্ষে কিভাবে থাকবে? এদের হৃদয় ভেঙে যায়। আপনি দেখেন না কর্নেল অলি কোন দলে এখন, মেজর আখতারুজ্জামান কোন দলে এখন, কোথায় গেছে তারা? এরকম সবাই, কেউ বাদ যারা আছে তারা ভবিষ্যতে যাবে, নিশ্চিত থাকেন। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফরিদ ভাই। আর কিছু সংযোজন করবেন আজকে? সংযোজনের মধ্যে আরেকটু করতে চাই যে যারা এগুলো দেখে যে সমস্ত বুদ্ধিজীবীরা চুপচাপ আছেন, যারা টাকা খেয়ে চুপচাপ আছেন তাদের কথা বাদ, তারা তো চুপ থাকার জন্যই পয়সা পাবেন। কিন্তু যারা নীরব আছেন, মনে করতেছেন যে এমনি থাকলে দিন চলে যাবে, ভালো থাকবো না, যখন গণজাগরণ মঞ্চে নাস্তিক বলে, মুক্তচিন্তক বলে, শাহবাগী বলে মানুষ মেরে ফেলেছেন প্রায় 23 জনের মতো, মনে মনে খুব খুশি ছিলেন। এখন কিন্তু আপনাদের পালা। ভবিষ্যতে দেখবেন আপনারা নিজেরাই মারামারি করবেন। এখনো যদি শুভবুদ্ধির উদয় না হয়, সবার কপালেই খারাপই আছে। আপনারা মনে করেন না যে এইভাবে আপনারা টিকতে পারবেন। একসময় দেশে সংখ্যালঘু নির্যাতন হইতো, কোনো দলই মানত না। তারপরে দেখা গেল খোদ আওয়ামী লীগ এখন সংখ্যালঘু হয়ে গেছে। তার উপর সংখ্যালঘুদের মতো চাইতো বেশি নির্যাতন নিপীড়ন হচ্ছে। আর মুক্তচিন্তকদের তো কথাই নাই। আমাদের মতো যারা মুক্তচিন্তক, আমাদের তো কোনো, আমাদের কথা বলারও কেউ নাই। যাই হোক, সেটা অন্য বিষয়। আমাদের কথা আমাদের সাহসী নাই কারো আমাদের পক্ষে কথা বলার, এতটুকু মুরুদি নাই। কারো ভোটের ভয়, ভোটে হারানোর ভয়, কারো আছে চাকরি হারানোর ভয়, কারো আছে কলাম যদি পত্রিকায় না ছাপে সেই ভয়। তাই তারা আপনারা লিখবেন না, বলবেন না, জানি আমাদের কথা বলতে হবে না, আমরা আমাদের জন্যই যথেষ্ট। কিন্তু যারা এই যে আজকে একটা হত্যা দেখে নীরব থাকলেন, ভাবলেন এরপর আর কিছু হবে না, এখনই যদি না দাঁড়ান, একদিন পালাটা আপনার আসবে, সেদিন বলার কেউ থাকবে না। হয়তো আমরা ছাড়া কেউ থাকবে না আপনার পক্ষে বলার, আপনার লোকেরাও থাকবে না। এখনো সচেতন হন। তাহলে দেশের গণতন্ত্রের তো 12টা বাজেই গেছে, 14টা বেজে গেছে। 12টা তো 24-এ 5ই আগস্টে হয়েছে, এখন 14টা বাজে। তো এখন যদি আপনারা দেশটাকে রক্ষা করতে চান, এখনো সংঘবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, তা না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন। এই দেশও টিকবে না একদিন। জায়েদ পাড়া তো এখন প্রতিমন্ত্রী, কারণ স্বাধীনতা বিরোধী। আজকে আমার আরেক প্রিয় আছে, তার নামটা বললাম না, সেও একটু পল্টি খাইছে, তারা কিছু বলে না। কই বামপন্থীদের উপরে তো আক্রমণ হয় না গণজাগরণ মঞ্চ করার অপরাধে? আপনি কে যে আপনার সকল বাম, আপনার প্রিয়টা কে? আপনার প্রিয়টা কে? জি নাম বললেন না? আপনার প্রিয় কার নাম বলেন নাই? বললাম না, আমার প্রিয় একজন চিঙ্কু বাম আছে। আমি ভবিষ্যৎবাণী করেছিলাম, সে বাংলাদেশের। আমি বাংলাদেশের 2 জন তরুণকে বলেছিলাম, একজন হচ্ছে শকৃত নুমান, আরেকজনের নাম বললাম না, যেটা জানতে চাচ্ছেন। 2 জনের কথা বলেছিলাম যে এই 2 জন আগামী বাংলাদেশের শাহরিয়ার কবির, আগামীর বাংলাদেশের এরা বাংলাদেশের বুদ্ধিজীবী আমি বলেছিলাম। তার মধ্যে একজন আল্লাহর রহমতে মোড় থেকে ডাইনে সিগন্যাল নিয়ে নিছে। তার মতো যদি আমি কালকে উল্টে যাই, তাহলে কিন্তু আমার সব হয়ে যাবে। কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি কখনো আপোষ করি না। আমি আরেকটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের নেতাদের সাথে বিএনপি নেতাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, কিন্তু তারপরেও আমি তাদের এই ব্যাপারে তো আমি ছাড় দিতে পারবো না। তো মুক্তিযুদ্ধের প্রশ্নে তো আমি কাউকে ছাড় দিতে পারবো না, দিতে পারবো না। আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতাই আমার চিনে না, কিন্তু বিএনপির 2-4 জন আমাকে চিনে, কিন্তু কোনোদিনই না না তাদের কাছে সুবিধা নিতে যাব। আদর্শের ব্যাপার স্যার না, আওয়ামী লীগ আমাকে সুবিধা দেয় না। আমি একটা হসপিটাল করতে চেয়েছিলাম, আমাকে পারমিশন দেয় নাই, আমাকে দেয় নাই। কিন্তু আমি জানি এখন যদি আমি বিএনপির নেতাকে কোনো মন্ত্রীকে ফোন করি আমি একটা হসপিটালটা করতে চাই, আর বলবো ফরিদ কাল তুমি কোথায় আছো, দেখা করো আমার সাথে, করো। আমি জানি কিন্তু করবো না। কেন? কারণ আমার সাথে তার আদর্শের দ্বন্দ্ব আছে। কিন্তু আওয়ামী লীগ না দেওয়ার কারণেও, আওয়ামী লীগের সবাই না, পরে অনেক বড় এক নেতা আমাকে বলেছিলেন তোমারটা আমি করে দিচ্ছি, তারপরে সরকারের পতন ঘটে যায়। কোন এক বড় নেতা আওয়ামী লীগে বলছে ফরিদ তুমি নাকি এরকম ঘটনা, আমি গিয়েছিলাম তাকে প্রপোজাল দিয়েছে যে বড় ভাই এই ঘটনা, এই কারণে পারি নাই আপনাদের ছোট ছোট নেতার জন্য। বলছে আমাকে কাছে কেন আসো নাই? আমি বলছি এই যে আসলাম। বলে যে ঠিক আছে তোমার এটা হবে, এত বড় প্ল্যান, এটা দেশের জন্য মানুষের কল্যাণে, তুমি করে দেবো তোমাকে আমি, তুমি কি কি সুবিধা লাগবে? আমি বললাম আমি ঘুষ দেবো কেমনে ডিসি অফিসে? আমি তো, আমার যারা ইনভেস্টর তারা তো ঘুষ দিবে না, কারণ সবাই দিবে সেখানে অনুদান দিয়ে কি আমি ঘুষ দিব 2 কোটি টাকা 3 কোটি টাকা? কয়টি কেন দিতে হয়? 1 পয়সা লাগবে না, তুমি করো, জমিন আমি দেবো দরকার হয়, এই কথা বলেছিল। কিন্তু তারপর সরকার পতন হয়েছে, হয়নি। এখনো প্রস্তাব দিলে বিএনপি লোক মেনে নেবে, কিন্তু আদর্শের ব্যাপারে তো আমি ছাড় দিতে পারবো না। ফরিদ তো ভাই, তারা আপনার ভাবির পোলাগুলা কোথায়? এই যে ডিজেল আসতেছে ইন্ডিয়া থেকে, কোনো কথাবার্তা বলে না কিন্তু তারা। এটা শুনলে আমার হাসি আসে, বুঝছেন? এই জন্য আমি একটা ছড়া লিখেছি যে ভারত এগুলো থেকে এলো, ভারত হিন্দু থেকে এলো, হিন্দু ডিজেল জানেন? হিন্দু ডিজেল। বলতেছি ওইটাই।
আমি ওই জন্য একটা ছড়া লিখেছি যে ভারত থেকে এলো 8,000 ডিজেল, 8,000 টন। আমার ভাবির পোলারা, ইন্ডিয়া বয়কটি ভাবির পোলারা কোথায় এখন? মাশাআল্লাহ, সেখানে দেখলাম কিছু জামাতি বট এসে আমাকে গালি দিতেছে, উত্তর দেয় নাই কোনো। যাই হোক, এখন এটা হিন্দু তেল হবে না, এখন এটা বিজেপির তেল হবে না, এখন বলবে কি জানেন, টেকা দিয়ে কিনেছি। কি বলবে জানেন? মাগনা কিনেছি। সেই ভিখারিদের মতো কয়, ভিক্ষা কি আপনি এমনি দেন, সোয়াব পান না? বিষয়টা অনেকটা এরকম। এখন সব ভাবির পোলারা নীরব, এখন উবার চালক আমেরিকারও নীরব, এখন চিঙ্কু বাম একটা আছে ফ্রান্স থাকে, সেও নীরব, ইন্ডিয়া বয়কটি নীরব, ইন্ডিয়া বয়কট আরেকটা আছে ভেপিনুর, এখন নাকি তারেক রহমানের মন্ত্রী মুসলেকা সরকারের, সে এখন নীরব, গাল ভোলাম তার এখন নীরব, সব ইন্ডিয়া বয়কটের এখন নীরব। এখন যদি তাদের প্রশ্ন করেন তেল এখন আনো কেন, আরে কত চাপা মারছে যে ভারত ছাড়া কি পৃথিবী চলে না, আমরাও ভারত ছাড়া চলবো। কিন্তু এখন কি দেখলাম, 15 দিন না যাইতে আল্লাহ রহমতে মুসলেকা প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়ে বললো তেল দাও, ডিজেল দাও, নাহলে চলে না। কিন্তু সংসদে আমরা দেখলাম তেলের বন্যা বয়ে যায় এমপি মন্ত্রীদের মুখে। মাশাআল্লাহ, তারেক রহমানের কন্যা মানে খালেদা জিয়ার নাতনির এখন নাতি